ওই দিকে সংবিধান বাতিল হয়ে গেছে। একদম ঘোষণা করছে তবে 5 তারিখের আগে, 5ই আগস্টের আগে ওনারা একদম ঘোষণা করছেন। তাহলে ওনার থিওরি অনুযায়ী ওই দিনই সংবিধান বাতিল। তাহলে আপনার শাহাবুদ্দিন চুপ্পুর কাছে যে হাত তুলে শপথ নিলেন কেন ভাই? কেন নিলেন? তখন আপনাদের প্রয়োজন ছিল, আপনারা নিয়েছেন। আবার সংবিধান যখন আপনি মানবেন, আপনি কিছু মানবেন কিছু মানবেন না তা হবে না। আপনার সংবিধানের অনেক কিছু আপনার পছন্দ হবে না, পছন্দ না হলেও আপনাকে সংবিধান মানতে হবে ভাই, যেহেতু আপনি সংবিধান হিসেবে ধরে নিচ্ছেন। এটাই, এটা তো কোনো গল্পের বই না, নভেল না যে আমি 10 পৃষ্ঠা মানলাম আর 20 পৃষ্ঠা মানবো না, তবে হবে না ভাই। মানলে মানতে হবে। এখন এই সংবিধান কে তৈরি করছে? সে খারাপ, তার বিচার করার কোনো সমস্যা নাই। সংবিধান চেঞ্জ করে তাও সমস্যা নাই, কিন্তু চেঞ্জ করার আগ পর্যন্ত যা আছে যদি তা না মানেন, তাহলে তো আপনি আইন মান্যকারী নাগরিক হলেন না। আপনি যদি আইন মান্যকারী নাগরিকই না হন, তাহলে সরকার হবেন কিভাবে? এগুলো আমাদের খেয়াল করতে হবে। আবার দেখেন, তারা ছাত্রলীগকে নিষিদ্ধ করছে। কোন আইনে করছে? 2009 সালে সন্ত্রাস দমন আইন করছে। 2009 সালে এই আইনটা হওয়ার পর আওয়ামী লীগ এবং তার অনুগত দলগুলো ছাড়া কোন একটা রাজনৈতিক দল এই আইনটাকে ভালো আইন বলেছিল? বিএনপি বলেছিল? কেউ বলেছিল? কেউ বলে নাই। যে আইনটাকে সবাই কালো আইন বলছে, সে আইনটাকে আপনি নিলেন কখন? যখন আপনার ছাত্রলীগকে নিষিদ্ধ করার প্রয়োজন। আমি কিন্তু যৌক্তিক অযৌক্তিক আলোচনা করছি না। তাহলে আপনি সংবিধান মানেন না কিন্তু কালো আইন মানেন, এটা কেমন হলো ভাইয়া? এটা তো হয় না, এটা তো আপনি মানলে পুরোটাই মানেন, না মানলে কিছুই মানেন না, কোনো প্রবলেম নেই তো। সবচেয়ে বড় কথাটা হলো কি, ওনারা ওনাদের মতো করে চলতে চান। এই সরকার এবং এই সরকারের যারা নিয়োগকর্তা, এটা সরকার প্রধানও বলেন যে ওনারাই আমার নিয়োগকর্তা। সরকার এবং সরকারের যারা নিয়োগকর্তা, তারা তাদের মতো করে চলতে চান। তারা বলতে চান যে আমি যেটা করব সেটাই সংবিধান, আমি যেটা করব সেটাই আইন। ইচ্ছা হয় মানো, না ইচ্ছা হয় না মানো, এটাই। এই কাজটা তো শেখ হাসিনা করতো, এই কাজটাই তো শেখ হাসিনা করতেন। শেখ হাসিনা একটা সংবিধান বানাইছিলেন, বানানোর পরে উনি কি সেই সংবিধান মানতেন? উনি তাও মানতেন না। উনি কিন্তু নিজের ইচ্ছা মতো বানাইছেন, বানানোর পরে উনি সেই সংবিধান লঙ্ঘন করছেন। কেন? তখন উনি স্বৈরাচার, উনি স্বৈরাচার ছিলেন, যা ইচ্ছা তাই করতেন। তো এরা তো তাই করতেছে। আমি পার্থক্যটা কোথায় দেখবো রে ভাই? আমি তো পার্থক্যটা দেখতে চাই, সেটা দেখতে পাই না। আপনি সংবিধানকে মানে, আপনি সংবিধানকে স্থগিত করেন, তা তো করেন নাই। আপনারা বলতে পারতেন যেরকম সামরিক শাসকরা এসে প্রথমেই বলে সংবিধানকে স্থগিত করা হবে, তারপরে আমার ইচ্ছা অনুযায়ী চলবে। এরা তো তাও করে নাই। করে না কেন? করলেই পারে। এই যে দেখেন আসিফ নজরুল সাহেব স্পিকারের দায়িত্ব নিয়েছেন, এইভাবে এই দেশে কে না বুঝে, কে না বুঝে এই সময় ওনাকে স্পিকারের কিছু কিছু দায়িত্ব দেওয়া হচ্ছে কেন? সংসদ এখন আছে, সংসদ চলে, স্পিকারের কামটা কি ভাই? স্পিকারের কাজটা কি? কোনো কাজ নেই, উনাকে দায়িত্ব দেওয়া হলো। তার মানে একটা হিডেন মতলব আছে যে যদি শাহাবুদ্দিন সাহেবকে প্রেসিডেন্ট পোস্ট থেকে সরানো যায়, কাকে বসাবো? আসিফ নজরুল সাহেব রেডি হয়ে বসে আছেন, উনি বসবেন। এই যে বিষয়গুলো, এইটা ভাই আপনি বোঝেন, মহাজ্ঞানী লোক, বুঝলাম, মানলাম। আমরা মুখ্য সূক্ষ্ম, আমরা তো কিছু কিছু বুঝি ভাই, কিছু কিছু বুঝি। যখন এগুলো বুঝি তখন আপনাদের প্রতি আমাদের সেই শ্রদ্ধাটা থাকে, ছেলে পালাইছে, মাথাটা খেয়াল রাখেন। এবং সে খুব দ্রুত দেশে চলে আসবে মনে করার কোনো কারণ নেই, তার সে বাস্তবতাই নেই। যদি এই সরকার বলে ঠিক আছে নাকি আপনি আসেন, তাও সে আসতে পারবে না। সেই যে আকাম মুকাম্মনি করে গেছে এই দেশে, এসে সাধারণ মানুষের হৃদয়ে উনি নেই, একদমই নেই। এবং যতটুকু আছে সেটা খুব ভিন্ন ভাবে আছে। -1 কিন্তু হয়ে গেছে, -2। দেখেন ঘটনাটা কি, যাকে আমি একটা উদাহরণ দিয়ে বলি আপনাকে, সিম্পল একটা উদাহরণ দিয়ে বলি। আজকে পঞ্চগড়ে এই আমাদের ছাত্র নেতারা গিয়েছিল, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ, উনি একটা কথা বলেছেন। উনি কি বলেছেন? আমাদের পূর্ববর্তী প্রজন্ম ব্যর্থ, নেতৃত্ব তরুণ প্রজন্মকে নিতে হবে। মানেটা কি ভাই? মানেটা কি? ওনার আগের প্রজন্ম যারা ছিল তারা সবাই ব্যর্থ হয়েছে কি করতে? যেহেতু নেতৃত্ব তরুণ প্রজন্মকে নিতে হবে, কাজে নেতৃত্ব দানের ক্ষেত্রে আগের প্রজন্ম ব্যর্থ হয়ে গেছে। উনি কিন্তু ঘোষণা করে দিচ্ছেন
উনি এমপ্লয়ারদের একজন। এটার ভিত্তিটা কি? পূর্ববর্তী প্রজন্মের ব্যর্থ সেটা কিভাবে বুঝলো? সে বলতে পারে যে আমরা এই সরকারকে নামানোর ক্ষেত্রে নেতৃত্ব দিয়েছি, কোনো সন্দেহ নাই। শুনুন একটা কথা বলি আপনাকে, একটা জিনিস ভাঙা, মনে করেন বড় ভবন আছে, ভবনটা ভালো হচ্ছে না, এই ভবনটা ভেঙে আবার নতুন করে বানাতে হবে, ঠিক আছে? যে ভাঙবে সে কিন্তু বানাবে না। ভাঙার যে কারিগর সে কিন্তু বানানোর কারিগর না। এই জিনিসটা মাথায় রাখেন আপনি। হ্যাঁ, ওনারা ভাঙায় পটুক আমি মানতে পারি, ওনারা একটা সরকারকে ভেঙে নামিয়ে দিয়েছেন। কিভাবে আপনি প্রমাণ করবেন যে আপনি গড়ার পটু? আপনি যে গড়ার আর্কিটেক্ট, আপনি কিভাবে প্রমাণ করবেন? প্রমাণ করেন না ভাই, এত সোজা না, বলা সোজা। এই ছোট ছোট বাচ্চা দেখছেন, 3-4 বছর 5 বছরের বাচ্চা, বাপ কেউ বলে বাবা তুমি কিছু বুঝো না। আমার এটা আমার জীবনে বহুবার শুনতে হয়েছে, আমার বাচ্চা ছোট হিসেবে বাবা তুমি কিছু বুঝো না, বলতে পারে সে। এখন আমি যে আসলে বুঝি না, এটা কি আমার বাচ্চা আমাকে বললে সে, আমি কিন্তু বাচ্চাদের কিছু বলি না, হাসি, হ্যাঁ বাবা তুই ঠিক বলছো আমি কিছু বুঝি না, আসলে কি আমি বুঝি না? তো এদের কথাবার্তা ওইরকম শোনায়, মানে আগের প্রজন্ম ব্যর্থ, নেতৃত্ব ওনারা দিবেন, দেন রে ভাই, পার্টি করেন না। আমি তো হাসনাত আব্দুল্লাহকে রিকোয়েস্ট করবো, পারলে কাছে দেখেন হাতে পায়ে ধরবো, ভাই একটা পলিটিক্যাল পার্টি করেন, করে ইলেকশনে আসেন ইলেকশনে দেখি কয়টা পার্টি, দেখে আপনি নিজে জামানত থাকবে, তো থাকবে জামানত, আমি জানি না থাকবে কিনা, আমার তো সন্দেহ হচ্ছে, তখন তো আবার তরুণ নেতৃত্ব ব্যর্থ প্রমাণ হয়ে যাবে। ভাই এত সোজা না, পলিটিক্স কঠিন, বাংলাদেশের পলিটিক্স আরো কঠিন, এগুলো মাথায় রেখে এগিয়ে হবে। বলে আমার বাচ্চার তুমি কিছু বুঝো না, আমিও হাসি, হওয়া বাবা আমি কিছু বুঝি না, এখন দুটো ভাই করবো, দুটো ভাই ব্যর্থ, কি করবো? সে ব্যর্থ কিনা? রহমান, আরেকবার বলে তারেক সাহেব, জনাবার সাহেব, এগুলি গত 16 বছর বলছেন উনি, তখন তো তারেক রহমানের কথাই নিষিদ্ধ, তারেক রহমানের কথা বলা যাবে না মিডিয়াতে, এবং অনলাইনেও তার কথা কেউ কোট করতে পারবে না। তো এগুলি তো এই ভদ্রলোকে প্রচার করেছে না, আওয়ামী লীগ আমাদের বিএনপিকে নিশ্চিহ্ন করার জন্য যতগুলি লোক সব সময় সক্রিয় ছিল, তার মধ্যে শীর্ষস্থানীয় 3 জনের মধ্যে একজন হলো হাসান মাহমুদ। এখন উনি বেকায়দার করে কি বলে না বলে এগুলিকে গুরুত্ব দেওয়ার কোনো অর্থই হয় না। আর বিএনপি অবস্থান তো বিএনপি যে মহাসচিব উনি ক্লিয়ারই করে দিচ্ছেন যে বিএনপি এখন, আচ্ছা আপনি একটা কথা বলেন, এই আওয়ামী লীগ তাদের 2014 সালের নির্বাচনে যদি বিএনপিকে নিয়ে নির্বাচনটা করতে চাইতো, যদি অংশগ্রহণ নির্বাচন করতে চাইতো, তাহলে তো আজকের এই অবস্থা হয় না। তো এটা তো ইন্টেনশনালি বিএনপিকে রাজনৈতিক ভাবে শেষ করে দিতে, এবং বলে নাই তারা বিএনপি একটা সন্ত্রাসী দল, বলে নাই তারা যে বিএনপি প্রতিষ্ঠাতা শেখ জিয়াউর রহমান পাকিস্তানি চর ছিল, বলে নাই, বলছে তো রে ভাই। তো যারা পাকিস্তানের চর ছিল, পাকিস্তানের চরের তৈরি একটা দল, যে দলটা আবার ইটসেলফ সন্ত্রাসী দল, সেই দলের সাহায্য গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য কায়েম করতে চায় কেন? তার হচ্ছে কথা, বিএনপি কি মনে করে যে এখন গণতন্ত্রহীন অবস্থায় আছি আমরা? মূল জায়গায় তো সমস্যা। তারা বলতে যাচ্ছে গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য তারা বিএনপির সঙ্গে রাজনীতি করবে, আন্দোলন করবে। বিএনপি কি বলে যে এখন গণতন্ত্র মুক্ত হয়ে গেছে? বিএনপি কি বলে এখন গণতন্ত্র? কিন্তু সামনের দিনে যদি সংকট তৈরি হয়, যেটির সংকট, তাহলে আসলে বাস্তবতা কোথায় গিয়ে দাঁড়াবে? মানে তখন কি এরকম একটা ঘোড়া হাসার মতো কোনো পরিস্থিতি তৈরি হয়ে যেতেও পারে, বা ভূতের মুখে সত্যি রাম নাম আসতে পারে? সামনের দিনে এরকম একটা পরিস্থিতি তৈরি হবে, এই নমুনা তো কেউ দেখতেছে না। বিএনপি কে পর্যন্ত একবারের জন্য বলছে যে আমরা এরকম নমুনা দেখতেছি, আমরা গণতন্ত্রহীনতার দিকে যাচ্ছি, একবার বলছে? বলেনি তো। যে পরিস্থিতিকে বিএনপি, যাতে নাকি বিএনপি তার কর্মীদের উদ্বুদ্ধ রাখতে পারে, যাতে নাকি বিএনপি অন্যদেরকে এই সমস্ত ব্যাপারে সতর্ক করতে পারে, এই জন্য বিএনপি সবসময় বলবে। বিএনপি কি কারণ বলবে না? তাদের তো এটি পলিটিক্স ভাই, তারা তাদের পলিটিক্স করবে না, করবে তো। কিন্তু এখন বিএনপি কি মনে করে 5 আগস্ট থেকে 6 আগস্টের মধ্যে, অথবা 8 আগস্টে বিএনপির পার্থক্য, বিএনপি বলে কি আগেরটা গণতন্ত্র ছিল না,
বরঞ্চ এখন আমরা গণতন্ত্রের রাস্তায় উঠেছি, আমরা গণতন্ত্র নিয়ে পৌঁছবো কথা বলে। আর ও বলতেছে যে বিএনপি মানে এখন গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য চেষ্টা করবে। গণতন্ত্র তো হারিয়ে যায়নি এখন, বরং গণতন্ত্র পাওয়ার একটা সম্ভাবনা তৈরি হয়েছে। তো সেই ক্ষেত্রে ওনার সঙ্গে এটা নিয়ে কি কারণে ওদের না পায়, ওই নাপাকের একটা সঙ্গে তো আমিও নাপাক বেশি পিছনে নিচ্ছেন না, এটা আমি বলতে পারবো না। কারণ আমি তো এক নম্বর কথা হলো জ্যোতিষ না, অন্তর্জামীও না, আর দ্বিতীয়ত আমি ওনার পার্টি রাজনৈতিক বিশ্লেষণ, পার্টির লোকজন যারা আছেন ওনারা নিশ্চয়ই কানা ঘোষা শুনেন, কিছু কিছু আলোচনা নিশ্চয়ই হয়, যে আলোচনাগুলো হয়তো ওনারা বাইরে প্রকাশ্যে বলতে চান না, কিছু না কিছু কারণ তো আছে। কিন্তু আমি একজন এই দেশের নাগরিক হিসাবে আমি মনে করি একটা বৃহৎ দলের, দুইটা বৃহৎ দল দেখেন, একটা বৃহৎ দলের নেতা পালিয়ে আছেন, দেশ ছেড়ে পালিয়েছেন, আরেকজন নেতা বাইরে অবস্থান করছেন। আমার কাছে এটা খুব ভালো লাগে না। আমি চাই রাজনৈতিক দলগুলোর নেতারা দেশে আসুন, এসে যদি ওনার বিরুদ্ধে অভিযোগ থাকে ওনারা বিচারকে, আইনকে ওনার মোকাবেলা করুন। এবং আমি মনে প্রাণে চাই তারেক রহমান আসুন, আমি চাই এটা, আমি মনে করি ওনার আসা উচিত, আমি এটাও চাই, এটাও মনে করি। এই কারণে মনে করি যে উনি আসলে পরে, নেতা দেশে থাকলে পরে দলের নেতা কর্মীদের মধ্যে যে একটা আপনার যে একটা উদ্দীপনা তৈরি হয়, যে একটা আগ্রহ তৈরি হয়, যে একটা মানে আপনার দলের জন্য যে একটা মানে মরিয়া মানে জান দিয়ে দেওয়ার একটা প্রবণতা তৈরি হয়, এটা প্রয়োজন এই সময় আমি মনে করি। কিন্তু হয়তো ওনার মধ্যে কিছু ভীতি কাজ করছে, অথবা কিছু অনিশ্চয়তা কাজ করছে। এবং উনি তো একটা মামলায় যাবজ্জীবন দণ্ডপ্রাপ্ত আসামি, কিন্তু একটা মামলায় ওনার যাবজ্জীবন দণ্ড হয়েছে, আমার ছোটখাটো অনেক মামলা আছে। তো আসলে পরে ওনার জন্য জেলে ঢুকতে হবে ভাই, এটা প্রথম কথা। কারণ একটা যাবজ্জীবন মামলা তো হত্যা মামলা, সেই মামলায় উনি যাবজ্জীবন দণ্ড পেয়েছেন, ওটা তো হাইকোর্টে যায় নাই, যদি হয়তো ওনাকে জেলে ঢুকতে হবে। হয়তো উনি জেলে ঢুকতে চান না, আর রাষ্ট্র তো নির্ভয়া দেশে অনেক কিছুই পারে, রাষ্ট্রপিতা করছে। দেখেন আমি এটা বাদ দেন, আমি তারেক রহমানের এই 21 আগস্ট গ্র্যান্ড হামলা মামলা বড় মামলা, আমি এটা বাদে দিলাম। এই যে বিএনপি নেতা কর্মীদের বিরুদ্ধে লাখ লাখ মামলা আছে, যেটা নিয়ে তারা প্রতিদিনই কথা বলতো আওয়ামী লীগের আমলে, বলতো না দুদুবের নামে কয়টা আছে আমি যাই না, উনি বলতে পারবেন। এই যে মামলাগুলি আছে, এই মামলাগুলিতে একটা নির্বাহী আদেশে তুলে নেওয়া যায়, নিয়েছে এই গভর্নমেন্ট, নেয়নি তো। না নিয়ে গভর্নমেন্ট কি প্রমাণ করতেছে? ওনারা আবার একদিকে ইন্ডেমনিটি দিচ্ছে যে ওই সময় আন্দোলনের সময় যা কিছু হয়েছে ছাত্রদের বিরুদ্ধে কোনো মামলা করা যাবে না, হ্যাঁ যাবে, ঠিক আছে, তারা ওই সময় আন্দোলন করেছে। তো এর আগে 15-16 বছর এত আন্দোলন করে নাই, সে আন্দোলন না, হঠাৎ করে মানুষের চেপে গেল। মানুষ আগে চেপে নেই, মানুষকে তখন থেকে মানুষের মধ্যে এই চিন্তাটা, এই মানে আপনার ফ্যাসিবাদ বিরোধী চিন্তাটা ঢুকে দেওয়া হয় না। এই বিএনপি এবং অন্যান্য পলিটিক্যাল পার্টিগুলো করে সমন্বিত ভাবে করেছে, করে একটা পর্যায়ে আসার পর একদম এই স্যাচুরেটেড পয়েন্টে আসার পর একটা স্পার্ক ছিল এই ছাত্রদের আন্দোলনটা, উত্তাপ কিন্তু তখন থেকে হচ্ছে। এই মামলাগুলো যেগুলো রাজনৈতিক মামলা, সবাই জানে এই মামলাগুলো তোলার জন্য কি ভাই গবেষণা করা লাগে? তো আপনি একটা কমিটি করে চান না কেন? দেখুন উঠো কেন, নিচে উঠো করে একটাও নাই নাই। এইখান থেকে কিন্তু বিএনপি কিন্তু মনে করে যে মামলা তোলার ব্যাপারে সরকার তো আমাদের ব্যাপারে কোন ধরনের মানে আমরা আন্তরিকতা দেখছি না। তো সেক্ষেত্রে আমার মূল নেতাকে এনে আমি যে জেনে ঢুকে দেই, এখন তো উনি তো ওইখান থেকে তো কিছু কিছু বক্তব্য দিতে পারছে, দিক নির্দেশনা দিতে পারছে, জেনে